AIR FM গোল্ড। আপনাদের সঙ্গে জলসা ঘরে শ্যামলী আচার্য, ভাস্বতী দত্ত। দিলীপ কুমার রায়ের ১১৭তম জন্মদিবসে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। समारा क्षेत्रे गावो युचे रन जय गाथा रक्षा करिते पीड़ित धर्मे सुनय डाके भारत माथा। धावो धावो समारा क्षेत्रे गावो युचे रन जय गाथा रक्षा करिते पीड़ित धर्मे सुनय डाके भारत माता। केवल करिवे प्राणे वाया जखन विपन्ना जननी जाया। साज साज सकले रन साजे सुन घन घन रन भेरी बाजे। चल समरे दिव जीवन ढारे जय माँ भारत जय माँ काली। साजे शयन की हीन विलासे छत्र विदग्ध खन पुरवल्ली अराति चरण विचिन्नित वक्षे। साजे प्रेयसीर भुजवल्ली साजे शयन की हीन विलासे छत्र विदग्ध खन पुरवल्ली अराति चरण विचिन्नित वक्षे। साजे प्रेयसीर भुजवल्ली कोशनिबद्धर वेतर वारी जखन विलांछित भारत नारी। साज साज सकले रन साजे सुन घन घन रन भेरी बाजे। चल समरे दिव जीवन ढारे जय माँ भारत जय माँ काली। समरे नाहि फिराइब पृष्ठे शत्रु करे कभु हवना बंदी। डरिना था के जाय अदृष्टि अधर्म संगे करिना संधि। समरे नाहि फिराइब पृष्ठे शत्रु करे कभु हवना बंदी। डरिना था के जाय अदृष्टि अधर्म संगे करिना संधि। हवना रवना शत्रुरवृत्त सन्मुख समरे जयवा मृत्यु। साज साज सकले रन साजे सुन घन घन रन भेरी बाजे। चल समरे दिव जीवन ढारे जय माँ भारत जय माँ काली। धावो धावो समर क्षेत्रे शत्रु सैन्य दल करीब विभिन्न पुण्य सनातन आर्यावर्ती राखी बना रिपुदल बद चिन्ह। धावो धावो समर क्षेत्रे शत्रु सैन्य दल करीब विभिन्न पुण्य सनातन आर्यावर्ती राखी बना रिपुदल बद चिन्ह। हराति रक्ते करीब स्नान गरीब विरंजित हिंदुस्तान। साज साज सकले रन साजे सुन घन घन रन भेरी बाजे। चल समरे दिव जीवन ढाले जय माँ भारत जय माँ काली। দ্বিজেন্দ্রলাল রায়ের যে দেশাত্মবোধ, যে আদর্শবাদ, তার সাহিত্য, তার দেশভক্তি, তার বন্ধুবৎসলতার যে আদর্শ, তা তো অনুপ্রাণিত করেছিলই কিশোর দিলীপ কুমার রায়। কিন্তু সুভাষচন্দ্র বসু যখন প্রথম তার সামনে এসে দাঁড়ালেন, তিনি ছিলেন দেশভক্তের জীবন্ত বিগ্রহ, দেশাত্মবোধের প্রাণোন্মাদী প্রতীক। তার মতন দেশভক্ত আমাদের দেশে জন্মায়নি। দিলীপ কুমার রায় তার নিজের লেখায় বারবার লিখেছেন, এটা অত্যুক্তি হতে পারে, কিন্তু আমার কাছে তার দেশভক্তি ও পবিত্রতার দৃষ্টান্ত যেভাবে জীবন্ত জ্বলন্ত হয়ে উঠেছিল, তার আদর্শে আমার মনকে রাঙিয়ে তুলবার জন্য আমি উৎসুক হয়ে উঠেছিলাম। তার প্রতিটি কথা, হাসি, ভঙ্গি যেভাবে দিনের পর দিন আমার মনকে উদ্দীপ্ত, প্রাণকে আবিষ্ট করে তুলত, তা আমি বর্ণনা করব কোন ভাষা দিয়ে? প্রথম পরিচয়টা ভাস্বতী দি দিলীপ কুমার রায়ের সঙ্গে সুভাষচন্দ্র বসুর বেশ আশ্চর্যের, কারণ দুজনেই বলা যেতে পারে ব্যাচমেট। ম্যাট্রিক ক্লাসে পড়েন তখন
পদবীতে তিনি তখন স্কুলের সেকেন্ড বয়। মহামেধাবী সতীর্থ শ্রীমান ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় তার হিরো, কারণ ক্ষিতীশ প্রসাদ ছিলেন সেই ব্যাচের ফার্স্ট বয়। তো নিবারণ মৈত্র বলে তাদের একটি সহপাঠী কথায় কথায় দিলীপ কুমারকে বলে, কি তোমাদের ফার্স্ট বয় ক্ষিতীশ চাটুর্যে, কটকে আমার বন্ধু সুভাষ বোস পড়ছে, এবছরে সেও ম্যাট্রিক দেবে, তোমার ক্ষিতীশকে মারিবে যে কটকে বাড়িছে সে, বুঝলে? তো দিলীপ কুমার রায় তো রেগে অগ্নি শর্মা, কারণ তার অনিন্দ বন্ধু এই ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় যে ম্যাট্রিকে প্রথম হবেই, এই সম্বন্ধে তো সংশয়ের কোনো বাষ্পই ছিল না। তার উপরে ক্ষিতীশ 90টা ইংরেজি প্রবন্ধ মুখস্থ করে ফেলেছে, অঙ্কে 100 পায়, সংস্কৃত ইংরেজি বাংলা সপ্তাহতেই চৌকস। কথা। শুধু তাই নয়, সে খোদ বিদ্যাসাগর মহাশয়ের প্রদৌহিত্র। কাজে ক্ষিতীশের মতো সুবোধ বালক তার হয় না। কিন্তু ওমা, ম্যাট্রিকের ফল বেরুতেই চক্ষু স্থির, সুভাষই তো, সন্দেহের অবকাশ কোথায়? হয়েছে দ্বিতীয়, ক্ষিতীশ হয়েছে সপ্তম। ক্ষিতীশের জায়গা ছিল 7th, আর সুভাষচন্দ্র কিন্তু উঠে এলেন অনেক আগে। মানে সেই সহপাঠীর কথাটাই একেবারে সত্যি হলো। শুধু তাই নয়, দিলীপ কুমার রায়ের কাছে সুভাষচন্দ্র বসু বোধহয় সেই সময় থেকেই সমবয়সী আইডল। বলছেন, সেদিন রাতে তাকে স্বপ্নে দেখলাম, কোথায় তার ফটো দেখেছিলাম, সম্ভবত নিবারণেরই কাছে, শুভ্র সুন্দর উজ্জ্বল নির্মল। নিবারণের কাছে শুনেছিলাম সুভাষের বিবেকানন্দ প্রীতি, গঙ্গা জলে দাঁড়িয়ে সংস্কৃত স্তোত্র পাঠ, দেশভক্তি, আরো কত কি। সুভাষকে স্বপ্নে দেখেই বরণ করলাম তার ম্যাট্রিক কীর্তির টানে। না, শুধু কীর্তির টানে কেন, সুভাষের নাম তখনই ছাত্র মহলে ছড়িয়ে পড়েছিল। অধ্যাপকের প্রিয়, সহপাঠীদের হিরো, দেশের শ্রেষ্ঠ কিশোর, জনসেবকদের অগ্রণী, এ তো যে সে মানুষ নয়। উচ্ছ্বসিত তখন দিলীপ কুমার। তার মধ্যে আবার প্রিয় বন্ধুকে তিনি দিয়েছেন পরীক্ষায় হারিয়ে দিয়েছেন। আবার পরের গল্পটা অবশ্য আমার মনে আছে, সেটা যখন তিনি প্রথম দেখছেন, মানে প্রথম আলাপ করতে চাইছেন, সেটা তখন বলছেন যে প্রেসিডেন্সি কলেজে সেই সময়তে বলছেন যে অঘটন এ যুগে ঘটে না, কে বলল, না ঘটলে প্রেসিডেন্সি কলেজে আসতে না আসতে তার দেখা মিলল কেমন করে। অর্থাৎ সেই সময় দুজনে একই কলেজে পড়ছেন, বিষয় আলাদা। প্রথম দিন মনে আছে এক সহপাঠী বলল, ওই 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 সুভাষ। তখন সুভাষ ছাত্র জগতের নামজাদাদের মধ্যমণি, পড়ে IA, আমি ISC, কিন্তু এই ক্লাস থেকে ও ক্লাস যেতে দৃষ্টি বিনিময় তো হয়, আলাপ করতে কি যে তৃষ্ণা জাগে, অথচ সাহস পাই কই। এমন সময়ে বিধাতা সদয় নেত্রে তাকালেন। হলো কি, কলেজের কি একটা সভায় আমি গান করতে নিমন্ত্রিত হই। গান করাটা সেই সময় থেকেই ছিল, মানে বরাবর গাইছেন। তাতে সুভাষ জোর হাততালি দেয়। আমার না দৃশ্যটা কল্পনা করতে কিরকম ভালো লাগছে, সত্যি শিহরিত হচ্ছে না? আমার তো হাতে চাঁদ এলো, সুভাষের কাছে চিহ্নিত হলাম, তবু হব না আত্মহারা। সেই সময় পরিচয়ের প্রথম সূত্রপাত। সখী মোর প্রাণ ধন মরণ হরণ, শ্যামল বধূ মুরারি, মোর প্রাণ ধন মরণ হরণ, শ্যামল বধূ মুরারি, মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনবারি। শরণ মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনবারি, মোর প্রাণ ধন মরণ হরণ, শ্যামল বধূরারি, যার চরণে নুপুর আধারে মধুর, মুরলি চাচর কেশ, চরণে নুপুর আধারে মধুর, মুরলি চাচর কেশ, যার কমল নয়ন অমল আনন ভুবন মোহন বেশ, যার কমল নয়ন কমল আনন ভুবন মোহন বেশ,
সেই ব্রজের রাখাল নন্দ দুলাল বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনওয়ারি শরণ। মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনওয়ারি। রায় যমুনা ইউ জান শুনি যারো গান অবনিয়া বনহারা। যমুনা ইউ জান শুনি যারো গান অবনিয়া বনহারা। যার নীলায় গোকুল মথুরায় তুল লাবণীয় অমৃতধারা। যার নীলায় গোকুল মথুরায় তুল লাবণীয় অমৃতধারা। যার অপার রঙ্গ মরি বিভঙ্গ, অপার রঙ্গ মরি ত্রিভঙ্গ পীতাম্বরধারী শরণ। মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনওয়ারি। মোর প্রাণধন মরণ হরণ শ্যামল বধু মুরারি। যার গান করে গুণী ধ্যান ধরে রঙে রঙে মীরা মাতি জ্ঞান। যার গান করে গুণী ধ্যান ধরে মুনি রঙে রঙে মীরা মাতি। জপে প্রতি শ্বাসে যার নাম ঝঙ্কার জন্ম মরণ সাথী। শিরে শিখি চূড়া যার মীরা দাসী তার জীবনের কান্ডারি। শিখি চূড়া যার মীরা দাসী তার জীবনের কান্ডারি। মীরা শরণ তাহার যাচে শুধু যার মধু নাম বনওয়ারি। মোর প্রাণধন। গান শুনতে শুনতে কিন্তু বোঝা যাচ্ছিল, দেখেছো, যে মীরার ভজন তার বাংলা তর্জমা। আসলে তার এই ভাবানুবাদ করা তার নিজস্ব কর্তব্য কর্মের মধ্যেও বোধহয় ছিল, যে কারণে বাংলা গানের জগৎকে সেই সময় যে সমৃদ্ধ করার দায়িত্ব, তা হয়তো অনেক সময় বলা যেতে পারে যে স্বতঃপ্রণোদিত হয়ে দায়িত্ব তুলে নেওয়া, দায়িত্বভার তুলে নেওয়া, সেই কাজ করেছেন। শেষ দিকে যখন বলছেন মীরা দাসীর কথা, মীরার গানকে বাংলায় তর্জমা করেছেন, আমরা শুনছিলাম দিলীপ কুমার রায়ের কণ্ঠে। এ প্রসঙ্গে মনে পড়ছে 1924 সালের ফেব্রুয়ারি মাসের কথা। পুনাতে তার সঙ্গে দেখা হয় মহাত্মা গান্ধীর। আচ্ছা। সেখানে এক সকালবেলা আকাশে সকালে সোনা ছড়িয়ে গেছে। মহাত্মাজি বালিশের স্তূপের ওপর আসীন, অর্ধশয়ান। ঘরে তার সেক্রেটারি মহাদেও দেশাই, শ্রীমতী সরোজিনী নাইডুর এক কন্যা, এক তামিল বক্তা, আরো কে কে রয়েছেন। মনটা ভরে গেল, কারণ তাকে প্রণাম করে দিলীপ কুমার রায় বললেন, ব্যাঙ্গালোর থেকে পুনা এসেছি শুধু আপনাকে দর্শন করতে। মহাত্মাজি এসে বললেন, ও দ্যাট ইজ কাইন্ড অফ ইউ ইনডিড। তার পাশে বসিয়ে নাম পরিচয় জিজ্ঞেস করলেন, আর নাম শুনেই শ্রীমতী সরোজিনী সম্ভবা বলে ওঠেন, ও তুমি সেই গাইয়ে দিলীপ রায় যে ইউরোপে ঘুরে ঘুরে গান শিখছিল ও দেশের হারমোনি এদেশের মেলোডিতে আমদানি করতে। ইংল্যান্ডে জার্মানিতে তো ওদেশের সঙ্গীত শিখেছেন দিলীপ কুমার রায়, কিন্তু মহাত্মা গান্ধীকে কিন্তু শোনালেন মীরার ভজন, मैंने चाकर राखो जी। মহাত্মাজির কে শোনানো মীরার ভজনটি হয়তো আমরা আজকে সেভাবে শোনাতে পারলাম না, কিন্তু যে গানটি আমরা শোনাচ্ছিলাম ভাস্বতীদি, সেটি তো মীরার ভজন, মীরার ভজনের ভাবানুবাদ শুনছিলাম। আবার দেখো, সেই গানের প্রসঙ্গ যখন এলোই, মানে সেই সময় 1922 সালে দেশে ফিরছেন, এবং তুমি বলে 1924 সালের কথা। তার মানে সেই সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশের মধ্যেই উচ্চাঙ্গ সঙ্গীত শিখছেন, এবং কোথাও বোধহয় মনে হয় যেটা পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে তার মেলবন্ধন কিভাবে ঘটাবেন সেটিও বোধহয় ভাবছেন। এবং এরও কিছুদিন পরে 1927 সাল, তখন সেই সময় কিন্তু সঙ্গীত নিয়ে বক্তৃতা দিতেই ইউরোপে যান। তারও পরে আধ্যাত্মিক জীবনের কোথাও সূত্রপাত হয়েছিল, কিন্তু সঙ্গীত সবসময় তার সঙ্গে থেকেছে, এবং তার পরিচিতির কোথাও সূত্র ধরেছে সে সেই সঙ্গীত, তার অনবদ্য কণ্ঠ, অনবদ্য সঙ্গীত পরিবেশন, তার ভাবগম্ভীর কণ্ঠ, সব মিলিয়ে, এবং সেই তার মধ্যে দিয়ে তিনি হয়ে উঠেছেন সেই সময়ও সেই দিলীপ কুমার রায়, যে কারণে সরোজিনী বলছেন, তুমি সেই গাইয়ে দিলীপ।
হাতে অকুলে জ্যোতিতে যেন বারে সে আমারে বাসে ভালোবাসে রব আমি তার ভিখারি